নমস্কার। আজ আমরা বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী ছোট গল্পের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো পুঁই মাজা নিয়ে। এটি শুধু যে তৎকালীন সমাজব্যবস্থার একটা ঐতিহাসিক দলিল তা নয়, বরং ভীষণভাবে আবেগপূর্ণ একটা ট্র্যাজেডি। তো চলুন গল্পের অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আর এর ভেতরে লুকিয়ে থাকা বেদনার দিকগুলো একটু অন্যভাবে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে দেখা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, গল্পের নাম পুঁই মাছা কেন? শুনতে তো ভীষণ সাধারণ আর দৈনন্দিন একটা জিনিসের মতো মনে হয়, তাই না? গ্রাম বাংলায় পুঁই শাকের গাছ বেড়ে ওঠার জন্য বাঁশ বা কঞ্চি দিয়ে যে মাচা বানানো হয়, সেটাই তো পুঁই মাছা। ঠিক আছে, চলুন এই বিষয়টার একদম গভীরে যাওয়া যাক। আশ্চর্যের বিষয় হলো, এই অতি সাধারণ আপাতদৃষ্টিতে তুচ্ছ একটা কাঠামোই গল্পের শেষে গিয়ে একটা মর্মান্তিক পরিণতির নীরব সাক্ষী হয়ে ওঠে। আমরা দেখব কিভাবে এই পুঁইমাচাটা নিছক কোনো গাছ থাকে না, বরং পরিণত হয় একটা নিষ্পাপ জীবনের অপূর্ণ ইচ্ছার প্রতীক হিসাবে। তো মূল গল্পে ঢোকার আগে এর পটভূমিটা একটু জেনে নেওয়া দরকার। বিশেষ করে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের এই তথ্যগুলো খুব কাজে আসবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তখন পাথুরিয়াঘাটার জমিদার বাড়িতে পড়াতে যেতেন। সেখানকার একটা পারিবারিক হাতে লেখা পত্রিকা ছিল, নাম অবসারিকা। সেখানে এই গল্পটা তিনি প্রথম লেখেন। এরপর ছাপার অক্ষরে গল্পটা প্রথম আত্মপ্রকাশ করে ১৩৩১ বঙ্গাব্দের মাঘ মাসে, সেকালের বিখ্যাত প্রবাসী পত্রিকায়। আর শেষমেশ লেখকের ভীষণ জনপ্রিয় গল্প সংকলন মেঘমল্লারে এটি পাকাপাকিভাবে জায়গা করে নেয়। এই প্রত্যেকটা ধাপই কিন্তু তার সাহিত্যিক জীবনের একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। গল্পটা ঠিকমতো বুঝতে গেলে সেই সময়ের গ্রামীণ বাংলার সমাজ ব্যবস্থাকে আমাদের একটু নিরপেক্ষভাবে বুঝতে হবে। সেই সময় একঘরে করে দেওয়ার একটা চরম প্রথা ছিল, মানে সামাজিকভাবে বয়কট বা পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া। গল্পের অন্যতম মূল চরিত্র সহায় হরি চাটুর্য ঠিক এই শাস্তিরই সম্মুখীন হন। সমাজের চোখে তার অপরাধ কী ছিল জানেন? প্রথমত, একজন ব্রাহ্মণ হয়েও তিনি তথাকথিত নিম্নবর্ণের মানুষদের পাড়ায় অবাধে যাতায়াত করতেন। আর দ্বিতীয়ত, তার ঘরে বিবাহযোগ্য বড় মেয়ে তখনও অবিবাহিতা ছিল। সেই সময়ের কঠোর সামাজিক কাঠামোতে এই বিষয়গুলোকে কতটা কড়া নজরে দেখা হতো, এটা তারই একটা নিখুঁত চিত্র। এখন এই চরিত্রগুলোর দিকে তাকালে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা চোখে পড়ে, তা হলো এদের মধ্যকার দারুণ বৈপরীত্য। মানে একদিকে আছেন বাবা সহায় হরি, ভীষণ দরিদ্র এবং পারিপার্শ্বিক পরিস্থিতির কাছে বলতে গেলে একেবারেই অসহায়। অন্যদিকে মা অন্নপূর্ণা, বাইরে থেকে দেখলে তাকে আপনার অত্যন্ত বদমেজাজি, কঠোর আর সামাজিক নিয়মের প্রতি শ্রদ্ধাশীল মনে হবে। কিন্তু জানেন তো, এই রাগী আবরণের আড়ালেই লুকিয়ে আছে তার গভীর মাতৃস্নেহ। আর এদের দুজনের মাঝে রয়েছে বড় মেয়ে খেন্তি। সে ভীষণ সরল, নিরীহ আর খেতে খুব ভালোবাসে। অন্নপূর্ণার এই কঠোর আবরণের নিচে লুকিয়ে থাকা ভালোবাসাটাই কিন্তু গল্পটাকে আরও বেশি বাস্তব আর হৃদয়স্পর্শী করে তোলে। ১৫ সংখ্যাটা শুনে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই গল্পে এই ১৫ সংখ্যাটাই একটা ভীষণ গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। আসলে খেন্তির প্রকৃত বয়স ১৫ বছর। কিন্তু আমরা যে সময়ের কথা বলছি, তখন মেয়েদের ৫-৭ বছর বয়সেই বিয়ে দিয়ে দেওয়াটা ছিল রেওয়াজ। সেখানে ১৫ বছরের একটা অবিবাহিতা মেয়ে ঘরে থাকা মানে তৎকালীন সমাজের চোখে রীতিমতো চরম কলঙ্কের বিষয়। বাধ্য হয়ে সমাজের এই কঠোর নিয়ম আর লোকলজ্জা থেকে বাঁচতে খেন্তির বাবাকে মিথ্যে বলতে হয়। তাকে প্রচার করতে হয় যে মেয়ের বয়স ১৩ বছর। সেকালের সামাজিক চাপ কতটা দম্ভন্দ করা ছিল, এটা কিন্তু তার একটা দারুণ উদাহরণ। খেন্তির চরম দারিদ্র্য আর তার নিষ্পাপ স্বভাবের একটা নিখুঁত ছবি ফুটে ওঠে তার প্রাত্যহিক জীবনে। ভাবতে পারেন, তার হাতে রয়েছে ভীষণ সস্তা সরু কাঁচের চুড়ি, আর সেগুলো যাতে ভেঙে না যায় তাই ১ ডজন চুড়িকে মাত্র ২ পয়সা দামের একটা পুরনো সেফটি পিন দিয়ে একসাথে আটকে রেখেছে সে। শুধু তাই নয়, অন্যের উঠোনে ফেলে দেওয়া বুড়ো হলুদ হয়ে যাওয়া পুঁইশাকের ডাঁটা সে পরম আনন্দে কুড়িয়ে আনে খাওয়ার জন্য। মা অন্নপূর্ণা বাইরে তাকে এ নিয়ে যতই বকাঝকা করুক না কেন, চুপি চুপি কিন্তু ওই ফেলে দেওয়া পুঁইশাক দিয়েই মেয়ের জন্য যত্ন করে তরকারি রেঁধে দেন। এখানে আমরা সম্পূর্ণ দুটো আলাদা জগতের একটা পরিষ্কার সংঘাত দেখতে পাই। একদিকে রয়েছে খেন্তির জগৎ, যা একেবারেই নিষ্পাপ, সরল। তার জীবনের একমাত্র আনন্দ হলো সাধারণ খাবার তৃপ্তি করে খাওয়া আর উঠোনে একটা ছোট্ট পুঁইয়ের চারা লাগানো। আর ঠিক এর বিপরীতে রয়েছে প্রাপ্তবয়স্কদের এক জটিল অন্ধকার জগৎ। সেখানে চৌধুরীদের চণ্ডীমণ্ডপে বসে কালীময় ঠাকুর নামের এক স্থানীয় মোড়ল সহায় হরিকে একঘরে করার হুমকি দিচ্ছে, তাকে বাধ্য করছে জোরপূর্বক একটা অসম বিয়ের আয়োজন করতে। এই দুই জগতের বৈপরীত্যটাই মূলত গল্পের প্রধান দ্বন্দ্বটাকে আমাদের সামনে তুলে ধরে।
এই স্লাইডে আর একটা খুব গুরুত্বপূর্ণ ডিটেল খেয়াল করার মতো। খেন্তির চরম দারিদ্র্য আর তার শারীরিক পরিবর্তনের দিকটা চমৎকারভাবে তুলে ধরেছে তার একটা পুরনো শীতের জামা। এই কালো রঙের পুরনো শীতের পোশাকটা বহু বছর আগে হরিপুরের রাসমালা থেকে মাত্র 2.5 টাকায় কেনা হয়েছিল। বারবার ছিঁড়ে যাওয়ার পর বহুবার সেটাতে রিফু করা হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, খেন্তি এখন বড় হচ্ছে, কিন্তু তার গায়ে ওই ছোট জামাটা আর কোনোভাবেই আটে না। অথচ নতুন একটা জামা কিনে দেওয়ার সামর্থ্য তার পরিবারের নেই। সামান্য একটা শীতের জামা কিভাবে সেকালের অভাবী ঘরের মেয়েদের বেড়ে ওঠার করুণ বাস্তবতার ছবি এঁকে দেয়, এটা তার এক অসামান্য প্রমাণ। একটু সময় নিয়ে এই উক্তিটার গভীরতা অনুভব করা যাক। পৌষ পার্বণের দিন পিঠে তৈরির জন্য মা অন্নপূর্ণা যখন নারকেল কোড়াচ্ছেন, তখন খেন্তির একমাত্র আবদার ছিল একটু নারকেল কোড়া খাওয়ার। তার এই অত্যন্ত সাধারণ আর ছোট ছোট ইচ্ছাগুলো আমাদের গভীরভাবে নাড়া দেয়। মেয়ে যখন তৃপ্তি করে খাচ্ছে, মা অন্নপূর্ণা তখন মনে মনে ভাবছেন, আমার মেয়েটা এতই শান্ত যে কেউ তাকে অনায়াসে আপন করে নিতে পারবে। অথচ এই সরলতার মাঝেই যে আগামী দিনের অনিশ্চয়তার কালো মেঘ লুকিয়ে আছে, সেটা তখনও তাদের অজানা। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই পাত্র নির্বাচন। প্রথমে কালীময় ঠাকুর শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিয়ে ঠিক করে, কিন্তু সেই ছেলেটি ছিল চরম দুশ্চরিত্র, যার কারণে আশীর্বাদ হওয়ার পরও সহায়হরি অদ্ভুত সাহসের সাথে সেই বিয়ে ভেঙে দেন। কিন্তু সমাজের প্রবল চাপে শেষ পর্যন্ত বৈশাখ মাসে একটা সম্পূর্ণ অসম বিয়ে দিতে বাধ্য হন তিনি। পাত্রের বয়স 40-এর কাছাকাছি, সে বিপত্নিক, অর্থাৎ এটা তার দ্বিতীয় বিয়ে। পেশায় সে চুন আর ইটের ব্যবসা করে। সামাজিক দায়বদ্ধতা আর একঘরে হওয়ার ভয় কিভাবে একটা অমিল বিয়েকে অবশ্যম্ভাবী করে তোলে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আর এই 250 টাকা, এই সংখ্যাটাই হলো পুরো ট্র্যাজেডির মূল কারণ। এটা হলো সেই যৌতুক বা পণের বাকি টাকার পরিমাণ, মাত্র 250 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এই সামান্য 250 টাকা দিতে না পারার কারণেই শ্বশুরবাড়ির লোকেরা চরম ক্ষুব্ধ হয়। তারা স্পষ্ট জানিয়ে দেয়, এই পাওনা টাকা না মেটানো পর্যন্ত তারা খেন্তিকে আর বাপের বাড়ি ফিরতে দেবে না। একটু ভেবে দেখুন তো, স্রেফ এই সামান্য কিছু অর্থের অভাবেই একটা নিষ্পাপ মেয়ে তার বাবা মায়ের কাছ থেকে চিরতরে দূরে চলে গেল। চলুন খেন্তির জীবনের শেষ বছরটার দিকে পর্যায়ক্রমিকভাবে একটু নজর দেয়া যাক। ঘটনাগুলো রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। বৈশাখ মাসে তার সেই অসম বিয়েটা সম্পন্ন হলো। যাওয়ার সময় সে কাঁদতে কাঁদতে বলেছিল, মা আষাঢ় মাসে বাবাকে পাঠিয়ে আমাকে নিয়ে যেও। কিন্তু সেই আষাঢ় মাস পেরিয়ে যায়, কেউ যায় না। পৌষ মাসে মেয়েকে দেখতে গিয়ে বাবার সহায় হরি শুধু হাতে যাওয়ায় চরম অপমানিত হয়ে ফিরে আসেন। আর অবশেষে ফাল্গুন মাসে খেন্তি মারাত্মক বসন্ত রোগে আক্রান্ত হয়। এই প্রত্যেকটা ঘটনায় যেন নিয়তির মতো চরম এক বেদনাময় পরিণতির দিকে এগিয়ে যায়। ঘটনার একেবারে শেষ পরিণতিটা সত্যিই খুব মর্মান্তিক। বসন্তরোগ দেখা দেওয়ার সাথে সাথেই শ্বশুরবাড়ির লোকেরা তাকে টালায় এক দূরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে ফেলে রেখে চলে যায়। তার শরীর থেকে সমস্ত গয়না খুলে নেওয়া হয়। সবচেয়ে নিষ্ঠুর বিষয় হল, এই চরম অসুস্থতার খবরটুকু তার নিজের বাবা মাকে জানানো হয়নি। কোনোরকম সেবা বা চিকিৎসা ছাড়াই সম্পূর্ণ একা এবং পরিত্যক্ত অবস্থায় খেন্তিকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। গল্পের সমাপ্তিটা এতই বেদনাদায়ক যে কিছু বলার ভাষা থাকে না। বছর ঘুরে আবার ফাল্গুন চৈত্র মাস ফিরে আসে। মা অন্নপূর্ণা যখন রোদে আমসত্ত্ব শুকাতে দেন, তখন তার বুকটা হুহু করে কেঁদে ওঠে, এই ভেবে যে তার সেই খেতে ভালোবাসা মেয়েটা আর কোনো দিন ছুটে এসে এক টুকরো আমসত্ত্ব চাইবে না। আর ওই যে পুঁইমাচা, যেটাতে খেন্তি অনেক আশা নিয়ে চারা লাগিয়েছিল, সেটা আজ একটা নীরব স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়ে আছে, যা প্রতিক্ষণে শুধু সেই সরল মেয়েটার হারিয়ে যাওয়ার কথাই মনে করিয়ে দেয়। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খেন্তির এই মর্মান্তিক পরিণতি শুধুই কি একটা মেয়ের অকাল মৃত্যু, নাকি একটা কঠোর অনমনীয় সমাজ ব্যবস্থার অনিবার্য ফসল? সামাজিক মর্যাদা, যৌতুক প্রথা আর বয়সের বিধিনিষেধ কীভাবে একটা নিষ্পাপ জীবনের শ্বাসরোধ করে দেয়, এই গল্প তারই এক নিরপেক্ষ কিন্তু তীব্র প্রতিচ্ছবি। এই প্রশ্নটা আজ আপনাদের মনের মধ্যে রেখে যেতে চাই। মূল সাহিত্যকর্মটা অন্তত আরও একবার পড়ে দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই বিশ্লেষণটি গল্পটাকে আপনাদের কাছে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে সাহায্য করবে। ভালো থাকবেন।